দ্বিতীয় দিনের মতো চলছে নৌযান শ্রমিক ধর্মঘট। ছেড়ে যায়নি বেশিরভাগ লঞ্চ, যাত্রী ভোগান্তি চরমে। আমি আইছি গত 4টার সময় আইছি, 4টার সময় আইছি লস মস কিছু নাই, বৈশাল দেওয়া যাওয়া লাগতারে, বৈশাল তো যাইতাম না। চাঁদপুর যাবো, চাঁদপুর লঞ্চ পাচ্ছি না, কালকে ভোট, এখন কিছু না পেরে এখন চলে যেতে হবে বাসায়। বউ বাচ্চা নিয়ে অনেকে আসে, রোগী নিয়ে আসে আটকা পড়িয়া যায়, এতে বিরাট ভোগান্তির সৃষ্টি হয়। দাবি আদায়ে শ্রমিকদের বিক্ষোভ। সেবা খাতকে জিম্মি না করার আহ্বান নৌমন্ত্রীর। নৌ পরিবহন সেক্টর একটি সেবামূলক সেক্টর। একজন সেবক হিসাবে সারা দেশের মানুষকে এভাবে জিম্মি রাখা অনুচিত। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছে আমি পারমিতা হিম এবং আমি আসাদ আজিম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। তৃতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ কাল। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে সরঞ্জাম, নিরাপত্তা ব্যবস্থা জোরদার। সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় শফিক রেহমান আবারও 5 দিনের রিমান্ডে। সাংবাদিক নয়, অপরাধী হিসেবেই বিবেচনায় আনা হয়েছে বললেন তথ্যমন্ত্রী। রাজশাহীতে আবাসিক হোটেল থেকে স্বামী স্ত্রী পরিচয়ে বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থীর লাশ উদ্ধার। হত্যাকাণ্ড বলে ধারণা পুলিশের, 4 নিরাপত্তারক্ষী আটক। তনু হত্যার বিচার দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মিলিত সাংস্কৃতিক জোটের প্রতিবাদ সভা। অপরাধীরা এখনো ধরা না পড়ায় ক্ষোভ। এবং হ্যাকিং প্রতিরোধ ব্যবস্থা না থাকা এবং মেয়াদ উত্তীর্ণ সুইচের কারণেই রিজার্ভ চুরি হয়েছে মন্তব্য সিআইডির। অর্থ ফেরত বিষয়ে ম্যানিলার আদালতে শুনানির দোষারোপে। সর্বনিম্ন মজুরি 10,000 টাকা সহ 15 দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো সারা দেশে ধর্মঘট পালন করছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। আর সদরঘাট থেকে বিশেষ ব্যবস্থায় চাঁদপুরের দিকে লঞ্চ ছেড়ে যেতে দেখা গেছে। আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, কতিপয় মালিক ভয় দেখিয়ে এবং অদক্ষ শ্রমিক দিয়ে লঞ্চ চালিয়ে আন্দোলন বানচাল করার চেষ্টা করছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শ্রমিকদের। এমভি ফারহান সাধারণত চলাচল করে হুলারহাট ভান্ডারিয়া রুটে, কিন্তু বাস্তব চিত্র হচ্ছে শুক্রবার সকালে লঞ্চটি যাত্রী তুলছে চাঁদপুরের। একই অবস্থা অন্যান্য রুটেরও। শ্রমিকদের ধর্মঘটে কার্যত অচল নৌপথ। যদিও মালিকপক্ষ ঘোষণা দিয়েছিলেন স্বাভাবিক রাখবেন লঞ্চ চলাচল, কিন্তু বাস্তবে সেটি করতে না পারায় ভোগান্তিতে নতুন মাত্রা যোগ হয় যাত্রীদের। টিভিতে খবর হলো যে না, ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে, এই জন্য আমরা আসছি। আইসা দিয়ে সদরঘাটে লঞ্চ নাই। চাঁদপুর যাবে বলছে, চাঁদপুরের লঞ্চ এটা না, এটা যাবে বলছে ওনারা, তো এখন যাওয়ার জন্য উঠছি। জরুরি যাওয়া লাগবে, তো লস মস বন্ধ না, যাওয়া কি করি। চাঁদপুর নাই আবার লস পাল্টাইতে হবে। শ্রমিক ফেডারেশন বলছে সারা দেশের 2 লাখ শ্রমিকের সর্বনিম্ন মজুরি 10,000 টাকা সহ 15 দফা দাবির এই আন্দোলন বানচাল করতে এমবি ফারহানের মালিক প্রভাব খাটিয়ে লঞ্চ পরিচালনা করছেন। তবে কোনোভাবেই দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন থেকে নড়বেন না তারা। সন্ত্রাস প্রকৃতির কিছু মালিকের অপতৎপরতা লক্ষ্য করছি। জোর করে অবৈধভাবে কয়েকটি লঞ্চ চালানোর মধ্য দিয়ে এখানে একটা বিশৃঙ্খলার সৃষ্টি পায় তারা করছে। চাঁদপুরের রুটে তো তার কোনো লঞ্চ নাই, আজকে সে চাঁদপুরে লঞ্চ হারিয়ে গেছে, এইটা গাছ জোরে করছে। এদিকে ঘোষণা দিয়েও লঞ্চ চলাচল কেন স্বাভাবিক রাখতে পারেনি এমন প্রশ্নের উত্তরে মালিক সংগঠনের এই নেতা দুষছেন সাংবাদিকদের। সাংবাদিকরা সদরঘাটে না গেলেই নাকি স্বাভাবিক হবে লঞ্চ চলাচল, আর আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে লঞ্চ শ্রমিকদের কোনো সম্পৃক্ততা নেই বলেও দাবি করেন তিনি। যাত্রীর কোনো ভোগান্তি নেই, এটা আমি মানি না। আপনারা এখানে না আসলে আর আইসেন না, থাকেন না, কালকে থাকবেন টার্মিনাল ভর্তি লঞ্চ। আপনারা আসার যতটুকু ডিস্টার্ব, এটা আপনাদের এই মিডিয়ার কারণে। আপনাদের কারণে আমাদের ব্যবসায়িক ক্ষতি হয়, অনেক সমস্যা হয়। আমরা যে এত বলতেছি যে আমাদের সাথে সমস্যা নাই,
সমস্যা হলো কার্গো, কোস্টার, ট্যাঙ্কার, এদের সাথে সমস্যা। এদিকে দাবির পক্ষে রাজধানীর বাংলা বাজার ও প্রেস ক্লাব এলাকায় মিছিল করেছেন শ্রমিকরা। আন্দোলনকারীদের দাবি, সরকার তাদের সহযোগিতা করলেও মালিকপক্ষ তাদের দাবি মানতে নারাজ। জুনায়েদ আল হাবিব, সময় সংবাদ, ঢাকা। দর্শক, এই মুহূর্তে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন আমাদের রিপোর্টার কামরুজ্জামান মামুন এবং বরিশাল লঞ্চ ঘাটে আছেন ফিরদাউস সোহাগ। এই লঞ্চ ধর্মঘটের সবশেষ খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। প্রথমে যাব মামুনের কাছে। মামুন, আপনার কাছে সর্বশেষ কি তথ্য আছে? পারমিতা, বেলা 4টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কোনো লঞ্চ এই সদরঘাট লঞ্চ টার্মিনাল ছেড়ে না গেলেও 6টা থেকে 7টা এই 1 ঘন্টার মধ্যে কিন্তু 3টি লঞ্চ এই সদরঘাট লঞ্চ টার্মিনাল ছেড়ে চলে গেছে। এর ভেতরে একটি বরিশালগামী ফারহান 4 যে লঞ্চটি সন্ধ্যা 6:30টার একটু আগে এখান থেকে ছেড়ে যায় এবং সন্ধ্যা 6:30টার একটু পরে পটুয়াখালীগামী একটি লঞ্চ এবং বিআইডব্লিউটিসি থেকে যেটি ছাড়ার কথা ছিল 6:30টায় সেটি 6:30টার কিছু পরে ছেড়ে যায় এই সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে। এর আগে যদি আপনাকে জানাই তো বলতে হয় যে সকাল থেকে বেলা 3টা পর্যন্ত কিন্তু বিআইডব্লিউটি এর যে সদরঘাট অফিস রয়েছে সেখানকার পরিদর্শক যিনি রয়েছেন দায়িত্বে, তার সঙ্গে কথা হয়েছে আমাদের। তিনি জানিয়েছেন যে সকাল থেকে বেলা 3টা পর্যন্ত এই সময়টুকুর মধ্যে কিন্তু 7টি লঞ্চ ছেড়ে গিয়েছে বিভিন্ন রুটে। তবে পাতারহাটগামী লঞ্চ না পাওয়ায় যাত্রীরা কিন্তু কিছুটা দুর্ভোগে পড়েছেন। যারা পাতারহাট যাবেন এমন কিছু যাত্রীর সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়েছিল, আমরা কথা বলেছিলাম তাদের সাথে। তারা বলছেন যে তারা সরাসরি পাতারহাট যাবার যে লঞ্চ থাকে সেই লঞ্চটি আসলে আজকে এই সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে ছাড়ছে না, বিধায় তারা দুর্ভোগে পড়েছেন। তাদেরকে বরিশাল যেয়ে তারপর বরিশাল থেকে আবার পাতারহাট যেতে হবে, যেটি আসলে রাস্তার দূরত্ব অনেক বেশি হয়ে যায় এবং খরচটাও অনেক বেশি হয়ে যায়। এই কারণে তারা আসলে কিছুটা আমাদের কাছে অভিযোগ করেছেন। আর একটু তথ্য আপনাকে জানাই যে এখানে অন্যান্য দিন যেমন যাত্রী সমাগম দেখা যায় এই সদরঘাট লঞ্চ টার্মিনালে, সেই যাত্রী সমাগম অন্যান্য দিনের মতো না হলে, সাধারণ দিনের মতো না হলে ধর্মঘট চলার কারণে কিছুটা কম হলেও কিন্তু গতকালের তুলনায় আজকে ধর্মঘটের দ্বিতীয় দিন এবং গতকালের তুলনায় কিন্তু আজকে যাত্রী সমাগম অনেকটাই বেশি বলা চলে। এবং যে লঞ্চগুলো বিভিন্ন রুটে ছেড়ে যাচ্ছে, পটুয়াখালী, ভোলা বা বরিশাল বা চাঁদপুর, যেসব জায়গায় লঞ্চগুলো ছেড়ে যাচ্ছে সেই লঞ্চগুলোতে কিন্তু যাত্রীরা উঠে বসছেন এবং তারপরেও তারা কিন্তু অনেক আশঙ্কা প্রকাশ করছেন একটা বিষয় নিয়ে, যে লঞ্চগুলো অনেকটাই আসলে অধিকাংশ লঞ্চই কিন্তু সময় মতো ছাড়ছে না। এই ব্যাপারে কিন্তু আমরা কথা বলেছিলাম যে লঞ্চ কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে। তারা বলছেন যে একে তো ধর্মঘট, যাত্রীর সংখ্যা কম এবং এই কারণেই কিন্তু তারা আসলে লঞ্চগুলো পরিপূর্ণ হবার জন্য যাত্রীতে, এই কারণে তারা কিছুটা সময় নিচ্ছেন। যেমন যে লঞ্চটি ছাড়ার কথা সন্ধ্যা 7:30টায়, সেই লঞ্চ কিন্তু 7:30টার পরে ছাড়বে বা কখন ছাড়বে এমন আসলে নিশ্চয়তা এই লঞ্চের পক্ষ থেকে কিন্তু আসলে কেউই বলতে পারছে না। তারা বলছেন যে আসলে যাত্রী আরও নিবেন তারা এবং যাত্রী পরিপূর্ণ হলে তারপরে লঞ্চগুলো এই সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে ছেড়ে চলে যাবে। তো পারমিতা, আমার কাছে এখন পর্যন্ত এতটুকুই ছিল সদরঘাট লঞ্চ টার্মিনালে। এখন চলে যাব বরিশালে, সেখানে অপেক্ষা করছেন সহকর্মী ফিরদাউস সোহাগ। নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকা ধর্মঘটের আজকে দ্বিতীয় দিন চলছে, কিন্তু এই ধর্মঘট আহ্বানের যে ঘোষণা তাকে উপেক্ষা করে কিন্তু নৌযান চলাচল শুরু করেছে বরিশাল থেকে রাজধানীমুখী। আমরা যেটা দেখেছি যে আজকে বরিশাল নদীবন্দর থেকে 4টি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে, আর কিছুক্ষণের মধ্যে রাত 8:30 থেকে 9:45টার মধ্যে লঞ্চগুলো ছেড়ে যাওয়ার কথা। আমরা এই ছেড়ে যাওয়া লঞ্চগুলোর সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে পারাবাত 2, পারাবাত 10, সুন্দরবন 8, ফারহান 8 এবং এই 4টি লঞ্চ বরিশাল থেকে রাজধানীর উদ্দেশ্যে যাওয়ার জন্য কিন্তু অপেক্ষামান আছে। 8:30টার মধ্যে তারা বরিশাল নদীবন্দর ত্যাগ করবে ঢাকার উদ্দেশ্যে যাত্রী নিয়ে। আর বিকেলে গ্রিন লাইন নামে একটি লঞ্চ বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করেছে। এছাড়া মধুমতি এবং লেপচা সরকারি স্টিমার তাও কিন্তু চলাচল করছে। আমরা একটা জিনিস বলতে পারি যে নৌযান শ্রমিকদের একটি মিছিল কিন্তু বিকেলে বরিশাল নৌবন্দর প্রদক্ষিণ করেছে, তবে কোনো রকমের ঝামেলা হয়নি, শান্তিপূর্ণভাবেই। নৌযান শ্রমিকরা সর্বনিম্ন মজুরি 10,000 টাকা নির্ধারণ সহ মজুরি কাঠামো ঘোষণা, পাইপলাইনের মাধ্যমে জ্বালানি তেল সরবরাহের পরিকল্পনা বাতিল, নৌ শ্রমিকদের সার্ভিস বুক প্রদান, প্রভিডেন্ট ফান্ড ও মজুরি কাঠামো ঘোষণা, নৌযানে চাঁদাবাদি, ডাকাতি, অপহরণ বন্ধ সহ 15 দফা দাবিতে এই কর্মসূচির ডাক দিয়েছিল 20 এপ্রিল এবং সেদিন রাত 12:01 থেকে সারা দেশে কিন্তু এই ধর্মঘট পালিত হচ্ছে। বরিশালে কিন্তু এই ধর্মঘটের কারণে বরিশালের স্থানীয় এবং অভ্যন্তরীণ রুটের সব ধরনের নৌযান চলাচল কিন্তু বন্ধ রয়েছে। গতকালকে এবং আজকেও কিন্তু এই নৌযান চলাচল বন্ধ রয়েছে।
আমরা একটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে যে বরিশাল নদী বন্দরে স্থানীয় এবং অভ্যন্তরীণ নৌযান চলাচল না করলেও ঢাকা রুটে বরিশাল থেকে যেসব নৌযান চলাচল করে সেগুলো কিন্তু চলাচল স্বাভাবিক রয়েছে। কিছুক্ষণ আগে আমাকে বরিশালের ঢাকা বরিশাল রুটের নৌযানের মালিক এবং কেন্দ্রীয় নৌযান মালিক সমিতির সহসভাপতি জনাব সাইদুর রহমান রিন্টু একটি তথ্য জানিয়েছেন যে আগামীকালকে নৌ মন্ত্রণালয় মালিক শ্রমিক পক্ষের ত্রিপক্ষীয় একটি বৈঠকের আহ্বান করা হয়েছে এই সমস্যার সমাধানের লক্ষ্যে। এই ছিল মোটামুটি আমার কাছে নৌযান শ্রমিকদের ধর্মঘট সংক্রান্ত সর্বশেষ। আমরা ফিরছি স্টুডিওতে। পারমিতা, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা বরিশাল এবং রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে যে ধর্মঘট চলছে তার খবরাখবর সর্বশেষ তথ্য জানছিলাম আমাদের সহকর্মীদের কাছ থেকে। এদিকে সেবামূলক এই সেক্টরে ধর্মঘট দিয়ে যাত্রীদের জিম্মি না করে দ্রুত সমস্যা সমাধানে মালিক ও শ্রমিকদের সমঝোতায় আসার আহ্বান জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান। দুপুরে মাদারীপুরে এক অনুষ্ঠান শেষে তিনি একথা বলেন। মালিক শ্রমিকদের কাছে আমার বক্তব্যটা হলো, যেহেতু নৌ পরিবহন সেক্টর একটি সেবামূলক সেক্টর, এই শ্রমিক মালিকরা এদেশের মানুষের সেবা করে থাকে, আমাদের দেশের অর্থনীতি, আমাদের দেশের সেবা করে থাকে। একজন সেবক হিসাবে সারা দেশের মানুষকে এভাবে জিম্মি রাখা অনুচিত এবং এই দায়িত্ববোধ থেকেই আমি আমার মালিক এবং শ্রমিক ভাইদের আহ্বান জানাবো যত দ্রুত এই সমস্যার সমাধান করতে পারেন এবং এগুলো সমাধান করে দেশের মানুষের উপকার করতে পারেন, সেই ব্যাপারে আমি আপনাদের সবাইকে আহ্বান জানাই। এদিকে এই ধর্মঘট অবসানের লক্ষ্যে আগামীকাল বিকাল 4টায় মালিক ও শ্রমিকদের সমন্বয় বৈঠক আহ্বান করেছে শ্রম মন্ত্রণালয়। তৃতীয় দফায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ কাল সকাল থেকেই নির্বাচনী কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হয় ভোট গ্রহণের প্রয়োজনীয় সামগ্রী। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কেন্দ্রগুলোতে মোতায়েন করা হয়েছে পুলিশ, র্যাব ও আনসার সদস্যদের। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ময়মনসিংহে ঈশ্বরগঞ্জ ও নান্দাইল উপজেলার 22টি ইউনিয়নের নির্বাচনী কর্মকর্তাদের কাছে ব্যালট পেপার, সিল সহ প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়। নির্বাচন সুষ্ঠু করতে 219টি কেন্দ্রে 6 প্লাটুন বিজিবি সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। উৎসব মুখর এবং শান্তিপূর্ণ পরিবেশে যেন আমাদের আগামীকালে নির্বাচনটি অনুষ্ঠিত হয়, তার জন্য আমরা সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছি। আমাদের যে নিয়মিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তারা মোতায়েন থাকবে। রাজশাহীর তানোর ও গোদাগাড়ী উপজেলায় 16টি ইউনিয়নে প্রিজাইডিং অফিসাররা ভোট গ্রহণের সরঞ্জামাদি সংগ্রহ করেন। উপজেলা পরিষদ চত্বর থেকে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সহায়তায় প্রতিটি কেন্দ্রে নির্বাচনী সামগ্রী পৌঁছে দেওয়া হয়। আগামীকাল সবাই শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারবে, কোথাও কোনো ভয় ভীতি বা কোনো থ্রেট এ ধরনের কোনো কিছু নাই। আশা করি কেউ এই ধরনের পরিবেশ সৃষ্টি নষ্ট করতে পারবে না। বগুড়ার গাবতলী ও ধুনট উপজেলার 21টি ইউনিয়নে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার। উপজেলা পরিষদ থেকে নির্বাচনী সামগ্রী বুঝিয়ে দেওয়া হয় প্রিজাইডিং অফিসারদের। প্রতিটি কেন্দ্রে পুলিশ, বিজিবি মোতায়েন থাকবে। মোবাইল কোর্ট প্রস্তুত আছে, প্রতিটি ইউনিয়নে একটি করে মোবাইল কোর্ট থাকবে। সার্বিক প্রস্তুতি ভালো, আশা করি সুষ্ঠু সুন্দরভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তৃতীয় দফায় ব্রাহ্মণবাড়িয়া 3টি উপজেলার 31টি ইউনিয়নে নির্বাচন হবে। এসব এলাকার প্রায় 5.5 লাখ ভোটার ভোট দিয়ে তাদের পছন্দের প্রতিনিধিকে নির্বাচিত করবেন। সিরাজগঞ্জে এ দফায় 5টি উপজেলার 22টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে সীমানা জটিলতার কারণে বেলকুচি উপজেলার বড়ধুল ও চৌহালি উপজেলার স্থল ইউনিয়নে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। কঠোর পুলিশি নিরাপত্তায় চাঁদপুরের ফরিদগঞ্জ ও হাজীগঞ্জের 25টি ইউনিয়নে নির্বাচনী সামগ্রী পৌঁছে দেওয়া হয়। দুটি উপজেলায় কেন্দ্র রয়েছে 239টি। এছাড়া রংপুর, সিলেট, মানিকগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ সহ দেশের বিভিন্ন নির্বাচনী এলাকায় প্রিজাইডিং অফিসারদের কাছে ব্যালট পেপার, সিল বাক্স ও কালি সহ প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়। ইসমাত জাহান, সময় সংবাদ। স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করতে নির্বাচন কমিশনকে প্রয়োজনে আরো কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। এক্ষেত্রে আওয়ামী লীগ পূর্ণ সহযোগিতা করবে বলেও জানান তিনি। রাজধানীতে মুজিবনগর দিবস উপলক্ষে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন মোহাম্মদ নাসিম। 15 আগস্টে যারা এই কাজ করতে চেয়েছিল, প্রায় করেছিল, আল্লাহর রহমতে শেখ হাসিনার ইহানা বাইরে ছিল, পায় নাই। আবার তারা চেষ্টা করছে, শেখ হাসিনা শুধু নয়, তার সন্তানকে হত্যা করতে চায়। নির্বাচন বসলে
প্রধানমন্ত্রী বলছে শেখ হাসিনা আবশ্যিন। স্থানীয় নির্বাচনে যদি কোনো ব্যত্যয় ঘটে প্রয়োজনে কঠোর হন, আরো কঠোর হন নির্বাচন কমিশন, আপনাদের আমরা সহযোগিতা করবো, সাহায্য করবো, এই কথা স্পষ্ট বলতে পারি। সন্ধ্যার সময় আরো থাকছে। প্রিমিয়ার লিগ ক্রিকেটে ফতুল্লায় মাশরাফির কলাবাগানকে 7 উইকেটে হারিয়েছে তামিমের আবাহনী। স্পিন জাদুতে 6 উইকেট নিল জুবায়ের। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় আটক সাংবাদিক শফিক রেহমানকে আবারও 5 দিনের রিমান্ডে দিয়েছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। প্রথম দফায় 5 দিনের রিমান্ড শেষে বিকেলে শফিক রেহমানকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসানের আদালতে নিয়ে যাওয়া হয়। এ সময় শুনানিতে পুনরায় 7 দিনের রিমান্ডের আবেদন জানায় পুলিশ। প্রায় আধা ঘন্টা দুপক্ষের শুনানি শেষে 5 দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন আদালত। গত 16 এপ্রিল শফিক রেহমানের রাজধানীর ইস্কাটনের বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। সজীব ওয়াজেদ জয়কে যুক্তরাষ্ট্রে অপহরণের চেষ্টার অভিযোগে 2015 সালে পল্টন থানায় মামলা করা হয়। স্বাধীনতা বিরোধী চক্রান্তের অংশ হিসেবেই প্রধানমন্ত্রীর ছেলে ও তার তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার পরিকল্পনা হয়েছিল বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। রাজধানীতে মুজিবনগর দিবস উপলক্ষে 14 দলের আলোচনা সভায় তিনি আরো বলেন, সাংবাদিক নয়, অপরাধীকে অপরাধী হিসেবে বিবেচনা করা হয়েছে। সজীব ওয়াজেদ জয়কে অপহরণ এবং হত্যার চক্রান্ত করেছিল, তিনি অপরাধী। সুতরাং অপরাধীর কপালে যা আছে তাই হবে, এর অন্যটা কিছু হয় না। বিএনপি চক্র তারা স্বাধীনতার ঘোষণাপত্রে বিশ্বাস করে না, আগুন যুদ্ধ করেছিল, মানুষ পোড়ানোর ঘটনা ঘটেছিল। এই 3 পক্ষই সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করার চেষ্টা করেছিল। তারা হত্যা খুনের রাজনীতিতে বিশ্বাস করে। রাজশাহীতে আবাসিক হোটেল থেকে বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে নগরীর সাহেববাজার এলাকার হোটেল নাইস ইন্টারন্যাশনাল থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। হোটেল ম্যানেজার আত্মহত্যা বললেও পুলিশের ধারণা এটি হত্যাকাণ্ড। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য হোটেলের 4 নিরাপত্তা রক্ষীকে আটক করা হয়েছে। রাজশাহী থেকে রাকিবুল হাসানের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 20 এপ্রিল রাতে স্বামী স্ত্রী পরিচয়ে রাজশাহীর হোটেল নাইস ইন্টারন্যাশনালের একটি রুম ভাড়া নেয় মিজানুর ও সুমাইয়া। প্রতিদিনের মতো শুক্রবার সকালে তাদের ডাকতে গিয়ে সাড়া না পেয়ে ম্যানেজারকে জানায় রুম বয়। পরে তার ডাকাডাকিতেও সাড়া না পাওয়ায় থানায় খবর দেন হোটেল ম্যানেজার। এরপর পুলিশ এসে দরজা ভেঙে কক্ষে প্রবেশ করে। এ সময় সেখানে হাত বাঁধা অবস্থায় ছেলেটির ঝুলন্ত লাশ ও বিছানায় মেয়েটির লাশ পড়ে থাকতে দেখে তারা। ঠিক 12:30টার দিকে তাকে ফোন করা হয়, ফোনে কোনো রেসপন্স পাওয়া যায় না। এবার কয়েকবার ফোন দেওয়া হয়, এবার 1টা দিকে আবার ফোন দেওয়া হয়, কোনো রেসপন্স পাওয়া যায় না। আমাদের কাছে কেমন ধরনের একটা সন্দেহজনক মনে হয়, ফোন বাজছে, অনেক কলিং বেল বাজছে, কোনো শব্দ পাওয়া যাচ্ছে না ভিতর থেকে, এই ধরনের সন্দেহজনক মনে হয়। আমরা এমডি স্যারকে বলি, এমডি স্যার বলে থানা ইনফর্ম করেন। ইতোমধ্যে সিআইডির একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলেই ধারণা পুলিশের। কক্ষের ভেতরে যেটা দেখা যাচ্ছে যে একটা 2টা ডেড বডির মতো মনে হচ্ছে। একটা হ্যাঙ্গিং অবস্থায় আছে, তার হাত বাঁধা ছেলে, আর বিছানায় আছে মেয়ে। মেয়ের মুখটা হচ্ছে চাপা দেওয়া, বালিশ দেওয়া। আপাতত এটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, তবে অবস্থা দৃষ্টে মনে হয় না যে এটা সুইসাইডাল, এরকম মনে হয় না। নিহত মিজানুর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের 2য় বর্ষ ও সুমাইয়া পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের 1ম বর্ষের শিক্ষার্থী ছিলেন। সময় সংবাদ, রাজশাহী। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের খবর। ফতুল্লায় মাশরাফির কলাবাগান ক্রীড়া চক্রকে 7 উইকেটে হারিয়েছে তামিমের আবাহনী লিমিটেড। টস জিতে আগে ব্যাট করে জুবায়ের হোসেনের ঘূর্ণি জাদুতে 140 রানে অল আউট হয় কলাবাগান। জবাবে 129 বল বাকি থাকতে 3 উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় আবাহনী। এছাড়া দিনের অন্য খেলায় জয় পেয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স ও প্রাইম ধলেশ্বর স্পোর্টিং ক্লাব। ফতুল্লার খান সাহেব উসমান আলী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে দলীয় 37 রানে সাদমান ও জসিমউদ্দিনের উইকেট হারায় কলাবাগান। এরপর হ্যামিল্টন মাসাকাজ্জা ও তাসামুলের ব্যাটে লড়াইয়ের ইঙ্গিত দেয় মাশরাফির দল, কিন্তু আবাহনীর লেগ স্পিনার জুবায়ের হোসেন লিখনের দুর্দান্ত বোলিংয়ে কলাবাগানের কোনো ব্যাটসম্যানই উইকেটে বেশিক্ষণ টিকতে পারেনি। ফলে 140 রানে অল আউট হয় মাশরাফির কলাবাগান। মাসাকাজ্জা সর্বোচ্চ 41 রান করেন। আবাহনীর হয়ে জুবায়ের নেন 6 উইকেট। জবাবে দলীয় 11 রানে সাজঘরে ফেরেন আবাহনী অধিনায়ক তামিম ইকবাল। এরপর লিটন দাসও দ্রুত তামিমের পথ ধরলে দলের হাল ধরেন অভিষেক মিত্র। দলীয় 85 রানে ব্যক্তিগত 32 রান করে অভিষেক আউট হন।
তবে শেষ পর্যন্ত উদয়ের 44 ও শান্তর অপরাজিত 35 রানে জোরে জয় নিশ্চিত করে তামিমের আবাহনী। তনু হত্যার বিচার দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদ সভা করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। এতে অপরাধীরা এখনো ধরা না পড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বক্তারা। বিকেলে প্রতিবাদ সভায় অংশ নেন নাট্যকর্মী, সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন প্রগতিশীল ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তনু হত্যাকাণ্ডে জড়িতদের খুঁজে বের করতে না পারার জন্য প্রশাসনকে দায়ী করেন তারা। একই সঙ্গে অবিলম্বে তনু হত্যায় জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানানো হয়। প্রতিবাদ সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে গণসংগীত ও প্রতিবাদী গান পরিবেশন করেন শিল্পীরা। বিচার সম্পন্ন হবে। শুধু এই থেকে দিয়েছে আজকাটান চুলের। আপনারা জানেন ঢাকা ক্যান্টনমেন্টের মধ্যে যারা যান তারা জানেন সাইবার প্রতিরোধে বাংলাদেশ ব্যাংকের ফায়ারওয়াল না থাকায় এবং সুইফট গ্লোবাল পেমেন্ট নেটওয়ার্কের সাথে অন্যান্য কম্পিউটারের সংযোগ স্থাপনের ক্ষেত্রে মেয়াদ উত্তীর্ণ সুইচ ব্যবহার করায় এত বড় হ্যাকিংয়ের ঘটনা ঘটেছে। আর এই ধরনের ত্রুটি হ্যাকারদের প্রায় $1 বিলিয়ন চুরির পথ সুগম করে দিয়েছিল। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে বিশ্বের বৃহত্তম সাইবার আক্রমণের ঘটনা তদন্তে নিয়োজিত বাংলাদেশ পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের ফরেনসিক ট্রেনিং ইনস্টিটিউটের প্রধান মোহাম্মদ শাহ আলম এই মন্তব্য করেন। এর আগে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হয়, অর্থ চুরির পর মালয়েশিয়া থেকে সুইফটের প্রকৌশলীর একটি দল পর্যবেক্ষণে এসে জানান সুইচগুলো আপগ্রেডের প্রয়োজন রয়েছে। রিজার্ভ থেকে চুরি যাওয়া অর্থ ফিরে পেতে শুনানি হবে আগামী 2রা মে। ফিলিপিন্সের ম্যানিলার একটি আদালতে এই শুনানি হবে। রিজার্ভ থেকে চুরি হওয়া $8 কোটি 10 লাখ একটি অংশ বাংলাদেশ সরকারকে ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে শুরু হবে এই শুনানি। ফিলিপিন্স সিনেটের প্রধান রালফ রেক্টো আশা প্রকাশ করেন, দেশটিতে নতুন প্রশাসন দায়িত্ব নেওয়ার আগেই এই অর্থ ফেরত দেওয়া হবে বাংলাদেশকে। তিনি বলেন, বাংলাদেশ সরকারকেও এ বিষয়ে তৎপর হয়ে মামলায় আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়ে বাজেয়াপ্ত অর্থের মালিকানা দাবি করতে হবে। এ অর্থ যেসব প্রতিষ্ঠান এবং ব্যক্তির অ্যাকাউন্টে রয়েছে তাদের 20 দিন সব ধরনের আর্থিক লেনদেন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সন্ধ্যার সময় আরো থাকছে। বাগদাদের দক্ষিণ পশ্চিমাঞ্চলে শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলায় অন্তত 9 জন নিহত। আইএস দায়ী ধারণা ইরাকি নিরাপত্তা কর্মীদের। ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ হানিফ এবং ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন নবগঠিত ঢাকা উত্তর ও দক্ষিণ মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। সকালে আজিমপুর কবরস্থানে প্রয়াত নেতৃবৃন্দের সমাধিতে শ্রদ্ধা জানান ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতারা। ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের হয়ে শ্রদ্ধা জানান সভাপতি আবুল হাসনাত এবং সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ। মহানগর আওয়ামী লীগ উত্তরের পক্ষ থেকে প্রয়াত নেতাদের শ্রদ্ধা জানিয়েছেন সাধারণ সম্পাদক সাদেক খান। শ্রদ্ধা জ্ঞাপন শেষে মোনাজাত করেন নতুন কমিটির নেতারা। মহানগর উত্তর ও দক্ষিণের কর্মী সমর্থকরাও উপস্থিত ছিলেন। ইরাকের রাজধানী বাগদাদের দক্ষিণ পশ্চিমাঞ্চলে একটি শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলায় অন্তত 9 জন নিহত হয়েছে। এছাড়া 25 জনেরও বেশি আহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ। পুলিশ গুলি করে অপর এক আত্মঘাতী হামলাকারীকে হত্যা করে। শুক্রবার জুমার নামাজের পরপরই বাগদাদের আল রাদওয়ানিয়া এলাকায় এই হামলা চালানো হয়। এখনো পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার না করলেও সুন্নিপন্থী উগ্র জঙ্গি সংগঠন আইএস এই হামলার পেছনে রয়েছে বলে ধারণা করেছেন ইরাকি নিরাপত্তা কর্মকর্তারা। বাফুফে নির্বাচনকে সামনে রেখে ইস্তেহার ঘোষণা করল কাজী সালাউদ্দিনের প্যানেল। বিকেলে রাজধানীর একটি হোটেলে এই ইস্তেহার ঘোষণা করে সম্মিলিত পরিষদ। জাতীয় ফুটবল দলের জন্য আরও খেলোয়াড় তৈরি সহ সিলেট ফুটবল একাডেমিকে আন্তর্জাতিক মানের একাডেমিতে পরিণত করার অঙ্গীকার করেন তারা। পাশাপাশি জেলা ও বিভাগীয় পর্যায়ের ফুটবল উন্নয়ন এবং ক্লাবগুলোর বয়সভিত্তিক পর্যায়ের দল গঠনে বিভিন্ন সহায়তার প্রতিশ্রুতিও দেন তারা। এছাড়া ইশতেহারে ফ্র্যাঞ্চাইজি ফুটবল লীগ আয়োজন করার কথা জানায় পরিষদ নেতারা। সব জেলার সমন্বয়ে আবারও ক্লাব কাপ চালুর বিষয়েও আশাবাদ ব্যক্ত করেন তারা। তবে ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না সম্মিলিত পরিষদের নেতা ও বাফুফের বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিন।
সন্ধ্যার সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। দ্বিতীয় দিনের মতো চলছে নৌযান শ্রমিক ধর্মঘট। ছেড়ে যায়নি বেশিরভাগ লঞ্চ। যাত্রী ভোগান্তি চরমে। দাবি আদায়ে শ্রমিকদের বিক্ষোভ। তৃতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ কাল। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে সরঞ্জাম। নিরাপত্তা ব্যবস্থা জোরদার। সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় শফিক রেহমান আবারও 5 দিনের রিমান্ডে। সাংবাদিক নয়, অপরাধী হিসেবেই বিবেচনায় আনা হয়েছে বললেন তথ্যমন্ত্রী। রাজশাহীতে আবাসিক হোটেল থেকে স্বামী স্ত্রী পরিচয়ে বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থীর লাশ উদ্ধার। হত্যাকাণ্ড বলে ধারণা পুলিশের। 4 নিরাপত্তারক্ষী আটক। এবং তনু হত্যার বিচার দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মিলিত সাংস্কৃতিক জোটের প্রতিবাদ সভা। অপরাধীরা এখনো ধরা না পড়ায় ক্ষোভ। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি। সঙ্গে থাকুন সময়।